ক্ষমতায় গেলে পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা তারেক রহমানের। শরিকদের সঙ্গে আলোচনা করেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। সংস্কার গতির উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ। এএফপিকে প্রধান উপদেষ্টা। কপ সম্মেলন শেষে ঢাকায় ফিরলেন ডক্টর ইউনূস। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না ঢাকা। ব্যবস্থা নিতে দিল্লিকে অনুরোধ। অভ্যন্তরীণ বিষয়ে কেউ যেন নাক না গলায় সতর্ক থাকার পরামর্শ আইন উপদেষ্টা। অভ্যন্তরে আহতদের চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা। প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ ছিল, চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। হাইকোর্টের রায়। লুটপাটের জন্যই বিশেষ বিধান, দাবি রিটকারীর। পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে সেমিনারে তিনি বলেছেন, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান সংবিধানে যুক্ত করবেন তারা। অন্যদিকে দলটির মহাসচিব বলেছেন, শরিকদের সাথে আলোচনা করেই সংস্কারের রূপরেখা চূড়ান্ত করবেন তারা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার এক সেমিনার আয়োজন করে বিএনপি। রাজধানীর বনানীর একটি হোটেলে সেই সেমিনারে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাগত বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে বিএনপি ঘোষিত 31 দফার অনেকটাই মিল রয়েছে। আমরা আশা করি যে আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো থাকবে না। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি, রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্র সংস্কারের গতির উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।
সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা সহ সম্ভাব্য সংস্কারের বিষয়ে সবার ঐক্যমত পৌঁছানো দরকার বলে উল্লেখ করেছেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। এতে যোগ দিতে বাকুতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে এরই মধ্যে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। বুধবার বার্তা সংস্থা AFP-কে এক সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সংবিধান সংশোধন, সরকার, সংসদ ও নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত সবার ঐকমত্যে পৌঁছানো দরকার বলে উল্লেখ করেন তিনি। এদিন আবারও অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেওয়ার পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যেতে কাজ করছে। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও জলবায়ু ইস্যুতে কথা বলেন শান্তিতে নোবেলজয়ী ও ক্ষুদ্র ঋণের পথিকৃৎ ডক্টর ইউনূস। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর ক্ষতি পোষাতে ধনী দেশগুলোর কাছে অর্থ চাওয়া অনেকটা লজ্জার উল্লেখ করে পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রবাসী কর্মীদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বললেন, এখন থেকে বিদেশ যাত্রার সময় দুশ্চিন্তামুক্ত আরামদায়ক ভ্রমণ সহজ হবে। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে রাত ৮টার পর আজারবাইজান থেকে ঢাকায় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরের মাল্টিপারপাস পার্কিংয়ে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত যাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বিদেশ যাত্রার সময় বিমানবন্দরে এসে লম্বা সময় অপেক্ষার ঝক্কি নিরসন করবে এই লাউঞ্জ। অল্প সময়ের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। এটা আস্তে আস্তে আরো সংস্কার হবে, যাতে করে এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে এসে। এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন, যাতে করে সহজে আপনি যান। আপনার মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। সেই যাত্রা শুরু হলো, আজকে আমরা খুবই আনন্দিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা, যথাযথ পুনর্বাসন আর কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টারা। সচিবালয়ে আহতদের সঙ্গে বৈঠকে তারা বলেছেন, চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। আগামী ডিসেম্বরের মধ্যে চিকিৎসা ও পুনর্বাসনে স্বল্প মেয়াদী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টারা। অভ্যুত্থানে আহত হওয়ার পর থেকে ছিলেন হাসপাতালের বিছানায়। দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার ডাকে ছুটে এসেছেন সচিবালয়ে। বৃহস্পতিবার উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন শতাধিক আহত ব্যক্তি। দুপুর 2টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর বিকেল 4:30টায় আলোচনায় বসেন 5 উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী। এ সময় আহতরা তাদের চিকিৎসায় অবহেলার অভিযোগের পাশাপাশি উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে বিভিন্ন দাবি তুলে ধরেন। আমরা আমাদের যে পরিকল্পনা লিখিতভাবে টিভির মাধ্যমে প্রচার করব, বৈঠক শেষে উপদেষ্টারা জানান, সারা দেশে সরকারি হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে আহত ব্যক্তিকে। ডিসেম্বরের মধ্যেই আহতদের জন্য সব পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথাও জানান তারা। এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বিদেশেও।
পৃথিবীর যে সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে। দেশের সকল হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন। 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে। চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তা ও কর্মসংস্থানে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা হচ্ছে। আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সরকার চাইলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন আদালত। লুটপাটকে বৈধতা দিতেই এমন আইন করেছিল আওয়ামী লীগ সরকার, দাবি রিটকারী আইনজীবী শাহদিন মালিকের। কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। কেউ বলে এটি করা হয়েছে কিছু মানুষকে লাভবান করার জন্য, আবার কারো মতে এটি লুটপাটের প্রকল্প। সিপিডির গবেষণা বলছে গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9-6 হয়েছে 1,05,000 কোটি টাকা। অথচ এই নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন, দায়মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেয়া সংবিধান পরিপন্থী। আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। শাহদিন মালিক আরও বলেন, লুটপাটকে বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ। সরকার চাইলে ভাড়াভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে পারবে। সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেওয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই পাচার হতো বলে এক গবেষণায় উঠে আসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বৈঠকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, নুরুল হক নূরের তোলা এই অভিযোগ উস্কানিমূলক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুল হক নূর সম্প্রতি তার সহযোগীদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের চেষ্টা করেন। বাধা পেয়ে পরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করেন। নূরের বক্তব্য, জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া প্রভাবিত বাধাগ্রস্ত করা শামিল বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। নূর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। এবার বাণিজ্যের খবর। তারল্য সংকটে ভুগতে থাকা 7টি ব্যাংকে আরও 1,000 কোটি টাকার সহায়তা দিল সবল 10 ব্যাংক। এ নিয়ে এখনও পর্যন্ত 6,585 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হলো। যদিও সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ সমর্থন চান মালিকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, সংকট সমাধানে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে। অনিয়ম, দুর্নীতি আর খেলাপি ঋণের ভারে ব্যাংকগুলোতে তারল্য সংকট দিনকে দিন বাড়ছে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে এই সংকট আরও তীব্র হচ্ছে। ফলে গ্রাহকরা নিজের গচ্ছিত অর্থ চাইলেও নিজের ইচ্ছে মতো উত্তোলন করতে পারছেন না। এমন বাস্তবতায় দুর্বল 7টি ব্যাংকে নিজে গ্যারান্টর হয়ে বৃহস্পতিবার 1,000 কোটি টাকা সহ এখন পর্যন্ত মোট 6,585 কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। সোনালী, পূবালী, ঢাকা সহ মোট 10টি সবল ব্যাংক এই সহায়তা দিয়েছে। যতটুকু সম্ভব বাংলাদেশ ব্যাংক তাদেরকে সহায়তা করবে, কিন্তু ব্যাংকগুলোকে তার নিজের সমস্যা উত্তরণের জন্য নিজের একটা পরিকল্পনা থাকতে হবে। কোনো ব্যাংক যদি মনে করে তার কাছে এই 1,000-2,000 কোটি দিয়েও সে উত্তরণ করতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি করতে পারে? নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর দুর্বল ব্যাংকগুলোকে সরাসরি তারল্য সহায়তা না দেওয়ার ঘোষণা দেন। বিকল্প হিসেবে সবল ব্যাংকগুলোর কাছ থেকে তারল্য সহায়তা নিতে দুর্বল ব্যাংকগুলোর গ্যারান্টর হয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো বলছে তাদের পূর্ণমাত্রায় সহায়তা দেওয়া উচিত। ওই ব্যাংক দিচ্ছে 50 কোটি, কোনো ব্যাংক দিচ্ছে 20 কোটি,
তাদের কাছে তারল্য যা আছে, অ্যাক্সেস লিকুইডিটি ওটাই তো দিবে, তো তাতে তো কাজ হবে না। যার ফলে ব্যাংকের উপরে আরও আস্থা উঠে যাচ্ছে এবং ব্যাংকে ডিপোজিট আরও কমে যাচ্ছে। 1 মাস আগে যদি 2500 কোটি টাকা দিত, সেটা এখন লাগবে 3500। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী আগস্ট মাস শেষে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল 1,74,567 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কঠিন চিবরদান উপলক্ষে রাজধানীতে ছিল নানা আয়োজন। সবুজবাগ বৌদ্ধ মন্দিরে উৎসবে সামিল হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। সব ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা ও সম অধিকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। পুণ্যের আশায় প্রতি বছর এভাবে বৌদ্ধ ভিক্ষুদের চিবর সহ নানা সামগ্রী দান করেন বুদ্ধের অনুসারীরা। চিত্তের শুদ্ধতা ও ত্যাগের ভাব জাগাতে বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয়। শাস্ত্রমতে 24 ঘন্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বুনন, সেলাই ও রং করা সহ যাবতীয় সব কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চিবর দান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসবে বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণ ছিল ভিক্ষু ও ভক্তদের আগমনে মুখরিত। জীবনের সব অন্ধকার দূর করে সকল প্রাণীর মঙ্গল কামনা করেন সারা দেশ থেকে আসা সিদ্ধার্থ ভক্তরা। বুদ্ধ পূজা তুলতে বুদ্ধি তলে প্রার্থনা করছি, আর শঙ্খ দান, অষ্টপরীক্ষা দান হয়েছে, সবার মঙ্গল কামনার জন্য আমরা আর কি প্রার্থনা করছি। আমরা চাই যে বিশ্ব থেকে হানাহানি দূর হোক এবং জগতের সকল প্রাণী সুখী হোক। 3 মাস বর্ষবাসের পরে কঠিন চিবরদান শুরু হয় প্রত্যেক মন্দিরে মন্দিরে, অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়। আমরা চাই শান্তি ফিরে আসা, আমরা সবাই একসাথে মিলেমিশে মানে উৎসব পালন করে। এই আয়োজনে উপদেষ্টা হাসান আরিফ বলেন, সব জাতি ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। সাম্প্রদায়িক উস্কানি এড়াতে বাড়তি নিরাপত্তার বিষয়ে কথা বলেন তিনি। যেখানে সকলে জাতি ধর্ম নির্বিশেষ ভাষা তার নৃতাত্ত্বিক পরিচয় সবকিছুর ঊর্ধ্বে একটি মানুষ, একটি বাংলাদেশের মানুষ হিসেবে পরিচয় হবে, সেই পরিচয়ের জন্যই এই আত্মত্যাগ। আমি সক্রিয়ভাবে আলাপ করেছি, আমার সঙ্গে যেন নিয়মিত যোগাযোগ থাকে এবং সেইভাবে আমরা এই সমস্যাগুলি দূর করার চেষ্টা করব। এছাড়া সকাল থেকেই প্রভাত ফেরি, ভিক্ষু সংঘের পরিত্রাণ পাঠ, পিণ্ডদান সহ নানা আয়োজনে পালিত হয় বৌদ্ধ অনুসারীদের এই উৎসব। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার ভোট দিতে কেন্দ্রগুলোতে হাজির হন লঙ্কানরা। 225 আসনের পার্লামেন্টে 196 জন সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। এই নির্বাচনকে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট দিশানায়েকের দল ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের ভোট দিতে বৃহস্পতিবার সকাল থেকে কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রে হাজির হন দেশটির সাধারণ মানুষ। নির্বাচন ঘিরে গেল কয়েকদিন ধরেই শ্রীলঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির মোট 13,400 ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রগুলোতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে 70,000 পুলিশ ও 11,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে শ্রীলঙ্কার নির্বাচনী ব্যবস্থায় 225 আসনের পার্লামেন্টে 196 জন সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। এবার 196টি আসনের বিপরীতে 8,800-র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত 29 আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে বণ্টন করা হয়। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে টালমাটাল শ্রীলঙ্কায় এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, বিশেষ করে মার্ক্সবাদী নতুন প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির জন্য। চলতি বছরের 21 সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পুরনো দলগুলোকে পেছনে ফেলে দিশানায়েক নির্বাচিত হলেও 225 আসনের পার্লামেন্টে তার দল আসন পেয়েছিল মাত্র 3টি। কিন্তু পার্লামেন্টে নিয়ন্ত্রণ নিতে হলে ন্যূনতম 113টি আসনে জয় পেতে হবে। আর তাই নিজের নীতিগুলো বাস্তবায়নে নতুন করে জনসমর্থন চাইছেন অনুরা দিশানায়েক। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
ক্ষমতা গেলে পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা তারেক রহমানের। শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা, বললেন মির্জা ফখরুল। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না ঢাকা, ব্যবস্থা নিতে দিল্লিকে অনুরোধ। অভ্যন্তরীণ বিষয়ে কেউ যেন নাক না গলায় সতর্ক থাকার পরামর্শ আইন উপদেষ্টা। এবং অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে, ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।